আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমাদের লাস্টে তোমাদের 3টা অঙ্ক আছে। 3টা অঙ্ক বলতে 17, 18 আর হচ্ছে তোমাদের 13। হ্যাঁ, সো এই 3টা টাইপের ম্যাথ আছে এখানে। সো আর বাদ বাকিগুলো মোটামুটি আমাদের শেষ এখন। মানে মোট কথা হচ্ছে এই 3টা টাইপ মানে 13, 17, 18 এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। কারণ এখানে এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এখানে তোমাকে দুইটি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে। এরপর বলে হচ্ছে তোমাদের এরা অন্তঃস্থ স্পর্শ করে বা বহিঃস্থ স্পর্শ করে, মানে আমরা ওই যে একটা থিওরি শিখছিলাম না, সেই থিওরি অনুসারে এখানে আমার বিষয়গুলো আসবে। হ্যাঁ, সো এইটা আর কি বোর্ডে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা এটা তোমরা বলতে পারো যে একটা ভিন্ন টাইপ আর কি। এখানে আমরা এখানে কিন্তু সব একটা বৃত্ত নিয়ে কাজ করছি, বাট এখন হচ্ছে একটু দুইটা বৃত্ত নিয়ে দেখবো। সো এটা থিওরিটা সব মানে ডিফারেন্ট, তবে বোর্ড পরীক্ষা আসার জন্য আমি মনে করি এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, সো এখানে সবখানে হচ্ছে তোমাকে দুইটা বৃত্তের কথা বলা থাকবে। সো এখন যদি আমি একটু দেখি, যেমন তোমাদের আমি একটু ছোট্ট করে একটু থিওরিটা মনে করে দিই, যদিও তোমরা পারো। যেমন তোমাদের 13 আর 18-র জন্য এরকম ছিল, যদি তোমাদের একটু মনে থাকে থিওরিটা। 13 আর হচ্ছে আমাদের কত 18, 17টা পর দেখাইতেছি। সো এখন দেখো আমাদের আমরা একটা মোটামুটি থিওরি জানতাম যে দুটি বৃত্ত পরস্পরকে কিন্তু বহিঃস্থভাবে স্পর্শ করতে পারে, আবার কি অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে। সো যদি আমাদের এরকম ছিল যে তোমাদের যদি একটু মনে থাকে, আমি দুইটা বৃত্ত আঁকি। দেখো, এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত। এই দেখো এই দুইটা বৃত্ত হচ্ছে পরস্পর কি করছে, বহিঃস্থভাবে স্পর্শ করছে। এটা কেন্দ্র, এটা কেন্দ্র। সো দেখো এটা তাহলে কেন্দ্রদ্বয়ের যে এটা হচ্ছে C1 ধরো, মানে প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার C2। তাহলে দেখো আমার এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা ধরেছি D। হ্যাঁ, আমরা বলছিলাম কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, এই দূরত্ব হচ্ছে D। ঠিক আছে, মানে এটা যদি D হয়, আর এটা দেখো ব্যাসার্ধটা কি, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার কি R2। ঠিক আছে, সো এখন দেখো আমরা যদি জানতাম যে যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে, তখন তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হয় ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তোমাদের মনে আছে দুই বৃত্ত পরস্পর বহিঃস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রের মধ্যে দূরত্ব ডিটা হয় ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। মানে তুমি বলতে পারো যে বৃত্ত দুটি বহিঃস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বা ডি ইকুয়াল হবে তোমাদের R1 প্লাস R2। এটা আমরা শিখছিলাম যদি তোমাদের মনে থাকে। আর আরেকটা ছিল হচ্ছে যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, সেটা কেমন ছিল, যেমন এখানে যদি একটু দেখাই, ধরো একটা একটু বড় টাইপের একটা বৃত্ত নিই। সো তুমি যদি কখনো দেখো যে ডি ইকুয়াল টু R1 প্লাস R2 আসছে, মানে কেন্দ্রের মধ্যে দুটি ব্যাসার্ধের যোগফলের সমান, তাহলে বুঝতে পারো যে ওখানে বৃত্ত দুইটা হচ্ছে কী করছে, পরস্পরকে বস্তুভাবে স্পর্শ করছে। সো এটা ধরো আমাদের C1, ঠিক আছে। সো এটা ধরো আমার হচ্ছে ব্যাসার্ধটা, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ ধরো হচ্ছে তোমাদের R1, আর কি। হ্যাঁ, যদি হয় তাহলে আমার এখানে আরেকটা বৃত্ত আসছি আমি আর কি, যেমন তবে এইখানে আর কি একটু ছোট্ট করে বেশি বড় হয়ে গেল। আচ্ছা, যাই হোক, দেখো এটা আরেকটা বৃত্ত, এটার কেন্দ্র হচ্ছে এখানে, যেটা হচ্ছে আমাদের C2। সো আর এটার ব্যাসার্ধ হচ্ছে তোমাদের এটা আর কি, এটা হচ্ছে আমার R2, এটার ব্যাসার্ধ R2। আর দেখো এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এইটা D। সো এটা আমার 1 নং বৃত্ত, আর এটা হচ্ছে আমার ছোটটা হচ্ছে আমার 2 নং বৃত্ত। ঠিক আছে, তাহলে দেখো আমি জানি যে বৃত্ত দুটি যদি পরস্পরকে কী করে, অন্তঃস্থভাবে স্পর্শ করে। দেখো তারা কিন্তু অন্তঃস্থভাবে স্পর্শ করছে। সো যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে আমাদের এরকম ছিল যে বৃত্ত দুটি যদি পরস্পরকে অন্তঃস্থভাবে
স্পর্শ, স্পর্শ করলে তোমার হবে এটাই হচ্ছে তোমাদের ডি ইকুয়াল টু কী হবে, যেমন এরকম ছিল R1 মাইনাস R2 মানে মডুলাস আর কি, ঠিক আছে। কারণ দেখো আমি মডুলাসটা কেন দিলাম, কারণ দূরত্ব তো কখনো মাইনাস হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার দেখো এখানে আমার R1টা বড় নাকি R2টা বড় এটা কিন্তু আমি জানি না, এখানে R1টা বড় R2টা ছোটো, সো এটা করলে পজিটিভ আসবে। কিন্তু বাইনে চান্স হলো এইটা ছিল আমার R2 আর এটা ছিল আমার R1, তখন তো আমি যদি R2টা বড় হয় তখন তো আমার কী হবে, এখানে মাইনাস চলে আসবে, বাট দূরত্ব তো কখনো আমার মাইনাস হয় না। সেই জন্য আমরা মডুলাস দিই, বা তোমরা এরকম লিখতে পারো যে যখন তোমাদের এরকম বা এরকম লেখা যায় যে ডি ইকুয়াল টু R1 মাইনাস R2, যখন তোমার বুঝে যাবে যে কোনটা কেন্দ্র বড়, এটা হচ্ছে যখন তোমার কী হবে R1 ইজ গ্রেটার দেন R2 হবে, ঠিক আছে এইটা। বা তুমি আরেকটা লিখতে পারো ডি ইকুয়াল টু R2 মাইনাস R1 লিখতে পারো। এটা কখন লিখবা, যখন দেখবা যে তোমাদের R2টা বড়, মানে যখন জানা থাকবে তখন তুমি এটা লিখতে পারো, বাট না জানা থাকলে তোমাকে এরকম মডুলাসটি কিন্তু দিতে হবে আর কি। মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, বুঝতে পারছো, বা বিয়োগফলের মানের সমান, যেটাই বলো আর কি। তাহলে যদি তুমি কখনো দেখো যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, তখন দেখবা যে তখন বুঝতে পারো ওই বৃত্ত দুটা পরস্পরকে কী করছে, অন্তঃস্থভাবে স্পর্শ করছে। হ্যাঁ, সো তাহলে আমাদের মানে মোটামুটিভাবে যদি একটা বৃত্ত মানে পরস্পরকে স্পর্শ করে তাহলে এই দুইভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে তোমার বহিস্থভাবে, একটা হচ্ছে তোমাদের অন্তঃস্থভাবে। সো এটা একটু তোমাদের মাথায় রাখো। বা তোমাদের যদি এরকম হয় যে আমরা কোনটা বড় কোনটা ছোট তা জানি না, তাহলে আমরা প্লাস মাইনাস কাজ করবো, তাহলে ডি কলটা এরকম হবে প্লাস মাইনাস তোমাদের R1 মাইনাস R2 এরকম হবে, এরকম দিতে পারো। বা এটা না দিলে তোমাদের এরকম দিতে পারো, বা এরকম দিতে পারো যে R1 মাইনাস R2 ইকুয়াল টু প্লাস মাইনাস ডি, ঠিক আছে। সো আমি জানি না তো কোনটা বড় আর কি, এই জন্য আমরা মডুলাস দিই। আর মডুলাস দিলে অবশ্যই একটা প্লাস মাইনাস আসবে, যদি আমি মডুলাস উঠাই দিই। সো এটা একটু আমাদের আগেই ছিল, এই জন্য আমি জাস্ট একটু মনে করে দিই। আমি তোমাদের আরও ডিটেলস পড়াইছি, আরও ডিটেলস বলতে তোমাদের ওই যে যখন আমরা দেখছিলাম যে দুইটা স্পর্শ করে না আবার কি ছেদ করে, এগুলো দিয়ে দেখাইছিলাম দুইটা ভিতরে পরস্পর ছেদ করে। সো ওইখানে ওই ঘটনাগুলো আমরা দেখছিলাম, বাট এখানে এই দুইটাই যথেষ্ট। তাহলে আমরা 13 আর 18 নম্বর অঙ্ক করার যোগ্যতা অর্জন করে ফেলাবো। সো চলো আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে দেখো আমাকে কি বলছে, থিওরিটা মোটামুটি তোমাদের বোঝা হয়ে গেছে। তাহলে আমাকে কী বলছে যে 4,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে দেখো 13 অবশ্যই বলছে যে বহিস্থভাবে স্পর্শ করে। সো আমি আগে কী করে দুইটা বৃত্ত আঁকে ফেলাই, যেহেতু বহিস্থভাবে স্পর্শ করে, কারণ ছবি যদি আঁকো তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, বা সব কিছু বুঝতে পারবা যে ঘটনাটা কী করতেছে। এটা একটা আর এটা আর একটা বৃত্ত ধরো, জাস্ট মানে আমরা জাস্ট একটা রাফ ছবি আঁকলাম এইরকম। সো এটা হচ্ছে আমাদের ধরো একটা বৃত্ত কেন্দ্র, এটা আমার একটা বৃত্ত কেন্দ্র। সো এটা আমার ধরো C1, এটা ধরো আমার C2, ঠিক আছে। সো আমাকে বলছে যে x² প্লাস y² ইকুয়াল টু 4, এই বৃত্ত কি সেই স্পর্শ করে বহিস্থভাবে 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। তাহলে অর কেন্দ্রটা হচ্ছে আমাকে বলেছে 4,3, আমি এটা ধরে নিলাম এটা। আর অর কেন্দ্রটা হচ্ছে আমার কিন্তু 0,0 হবে, এটা কিন্তু আমি জানি, কারণ হচ্ছে x প্লাস y² ইকুয়াল টু 4 এই বৃত্তের, যেমন এটার সমীকরণ আমি ধরছি x² প্লাস y² ইকুয়াল টু আমার কি 4। যদি 4 হয় তাহলে এটা আমাকে কেন্দ্র হবে কি 0,0, আমরা তো জানি যে x² প্লাস y² টু r², তাহলে কেন্দ্র হবে 0,0। আর ব্যাসার্ধ হবে কি 2, ব্যাসার্ধ মানে তুমি ব্যাসার্ধ R2 ধরে R2 ইকুয়াল হবে কি 2, বুঝতে পারছো, আচ্ছা ব্যাসার্ধ। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে আমি কেন্দ্র পাইলাম, আর ব্যাসার্ধ হচ্ছে এইটা ধরো তোমাদের এরকম, এটা হচ্ছে ব্যাসার্ধ ওর। আর তোমরা আচ্ছা পুরোটা যোগ করে দিই, ব্যাসার্ধ হচ্ছে তোমাদের এতটুকু, আর ব্যাসার্ধ হচ্ছে এইটা, R2 ইকুয়াল টু আমার দেওয়া আছে 2, ঠিক আছে। আর অর ব্যাসার্ধ হচ্ছে এইটা। সো অর ব্যাসার্ধটা আমি জানি না, বাকি ধরে নিলাম হচ্ছে অর ব্যাসার্ধ হচ্ছে আমার R1, ঠিক আছে। আর এই যে তোমার পুরো দূরত্বটা মানে C1 থেকে C2 বা কেন্দ্রের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে আমার D,
এটা আমরা আগে থেকে জানতাম। সো এটা আমি বুঝতে পারছি। তাহলে আর এই বৃত্তটা কী করছে আমার, এটা আমার কেন্দ্র আছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 2, এই কেন্দ্রটা কী করছে আমার 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত কী করছে, বহিস্থভাবে স্পর্শ করছে। ঠিক আছে। সো এখন দেখো আমার প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমি ধরছি R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমি R2 আর কি। ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কী হবে, আমরা বলতে পারি তারা বহিস্থভাবে স্পর্শ করে যে এরকম বলতে পারো যে দুটো, দেখো ওর কেন্দ্র দেওয়া আছে, ওর ব্যাসার্ধটা জানলে কিন্তু আমার হয়ে যায়, কারণ আমি এইচ কমা কে কমা আর ব্যবহার করতে পারবো। দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে বহিস্থভাবে কী করছে, স্পর্শ করলে আমার কী হয় দেখো, আমি জানি ডি ইকুয়াল টু R1 প্লাস R2। সো এখানে কোনো মডুলাস নাই কারণ দুটোই পজিটিভ। সো R1 প্লাস R2 এটা আমি জানি। হ্যাঁ, এখন দেখো আমার কাহিনী হচ্ছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে তোমাদের দূরত্ব, এটা হচ্ছে তোমাদের দেখো C1 আছে, এটা এখন C1টা আমি জানি স্থানাঙ্ক, C2 জানি, তাহলে আমি ডি কিন্তু বের করতে পারবো। সো ডিটা আমি বের করতে পারবো, আর তোমাকে R2টা দেওয়া আছে আর R1টা কিন্তু তাহলে আমি বের করতে পারবো এই সমীকরণ থেকে। সো যদি আমি এটা করি তাহলে দেখো আমার কী আসে, এটা আসবে কি, যে তুমি যদি এরকম করো রুট ওভার অফ, দেখো কী আসে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কারণ 0 তো 0 দেওয়া দরকার নেই, মধ্যবর্তী দূরত্ব বের করতেছি, ইকুয়াল টু তোমার দেখো R1 এর মান দেওয়া নেই, R1 প্লাস 2 লিখতে পারো তুমি, কারণ এটা R2 হচ্ছে 2 দেওয়া আছে। তাহলে এটা কী আসে দেখো, এখানে আসবে 5 ইকুয়াল টু R1 প্লাস 2, তাহলে দেখো R1 আসছে 3 বা 3 একক যেটাই বলো। সো R1 পাই, সুতরাং তুমি কিন্তু নির্ণয় বৃত্তের সমীকরণ লিখে দিতে পারবো আর কি। ঠিক আছে। সো তাহলে বলতে পারো এরকম যে সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ এটা হবে তোমার এরকম যে x-4, কারণ আমি যে কেন্দ্র আর ব্যাসার্ধ যদি জানি তাহলে আমি জানি এস কমা কে কমা আর মানে x মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে x-4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি ব্যাসার্ধ কত বলছি দেখো এখানে 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, এই ব্যাসার্ধটা। সো যদি হয় তাহলে দেখো আমি এটাকে যদি একটু সূত্রে ভাঙে দিই তাহলে হবে x স্কোয়ার মাইনাস 8x, সরি এটা হচ্ছে তোমাদের 8x দিতে হবে, তাহলে এটা হচ্ছে প্লাসের 16 আর এখানে হচ্ছে তোমাদের কী হবে দেখো এরকম যে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাসের, আচ্ছা এখানে তো হ্যাঁ মাইনাসের তোমাদের কত 6y এরকম আসে, প্লাসের হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে তোমাদের 9, তাহলে 9 কিন্তু কাটা যায়, তাহলে এখানে কী থাকে দেখো x স্কোয়ার মাইনাসের 8x মাইনাসের 6y এরকম আসে। তারপর হচ্ছে তোমার কী আসে দেখো এই x স্কোয়ার মাইনাসের 8x মাইনাস 6y, আর হচ্ছে তোমার এখানে কত 16, তাহলে প্লাস 16 0। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে এই যে এই বৃত্তের সমীকরণ আর কি। ধরো এটা 1 নং বৃত্ত যদি দেই যেটাই হোক, এই বৃত্তটার সমীকরণ আমি পেয়ে গেলাম এখানে, বুঝতে পারছো? সো এটা একদম ইজি ছিল আর কি। সো এরপরে তোমরা 13-2 দেখো কি বলছো, যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 এবং যা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 বৃত্তকে স্পর্শ করে, বৃত্তকে কী করছে স্পর্শ করে, স্পর্শ করে। এখন ভাই স্পর্শ করে বলতে তো বহিস্থভাবে স্পর্শ করতে পারে, অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে, ও আমাকে একদম মানে সরাসরি বলে দেয় না। হ্যাঁ, জামালটা করে ফেলছে যে আমার এখানে কীভাবে স্পর্শ করে সেটা বড় না, তার মানে এখানে কিন্তু মানে দুইটা বৃত্ত আসবে, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে কী করবে বহিস্থভাবে স্পর্শ করবে, একটাকে অন্তঃস্থভাবে স্পর্শ করবে আর কি। হ্যাঁ, সো এখন আমরা দেখো আমরা অন্তঃস্থভাবে যদি স্পর্শ করি সেটা কিন্তু আমরা এখানে শিখছি 13-1, বুঝতে পারছো? এখন বহিস্থভাবে স্পর্শ করলে কী হয় সেটা কিন্তু আমি জানি না। সো আমার যদি এখানে 13-2 যদি আমাকে বলে যে নির্ণয় করছো তুমি, আমি এটা কিন্তু একবার করবো হচ্ছে অন্তঃস্থভাবে স্পর্শ করার জন্য, আরেকবার করবো হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করার জন্য, করতে পারো সমস্যা নেই। সো আমি অন্তঃস্থভাবে স্পর্শ করার জন্য কিন্তু পারি, কারণ আমি বহিস্থভাবে স্পর্শ করার জন্য পারি, কারণ এটা আমি দেখছি। সো আমি কি করি অন্তঃস্থভাবে স্পর্শ করার জন্য করি আর কি। হ্যাঁ, কারণ অন্তঃস্থভাবটা আমি দেখি না। সো আমরা এই অঙ্কটাকেই মানে 13-1টাকেই আমরা 13-2
হিসেবে করি আর কি, বা 13-2 যে চাইছে ওইখানে অন্তঃস্থভাবে স্পর্শ করে ওইটা ওইভাবে করি আর কি। তাহলে দুইটাকে আমি কম্পেয়ার করতে পারবো যে বিষয়টা কী কী হয়। তাহলে আমি এই 13-1 যে আছে এটাকে আমি 13-2 বলে চালিয়ে দিই, কারণ 13-2-তে যা চাইছে আমি এটা দিয়ে সেই কাজই করবো আর কি। তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে কম্পেয়ার করে। সো কাহিনী হচ্ছে তোমার অন্তঃস্থভাবে স্পর্শ করলে এরকম কী হয় সেটা একটু দেখে নিই। মানে এখানে হচ্ছে অন্তঃস্থভাবে, মানে সেম অঙ্কটা করবো, সেম মানে যেমন এটা হচ্ছে আমার ধরো এত বড়টা নিলে, এটা হচ্ছে আমার ধরো তোমাদের এটা হচ্ছে আমার এই বড় বৃত্তটা, মানে যেটা বের করব। সো এটার কেন্দ্র হচ্ছে আমার C1 ছিল এরকম, আর ব্যাসার্ধ ছিল R1। এটা ছিল আমার R1। আর একটা ছোট বৃত্ত ছিল, সেটা হচ্ছে এরকম, মানে তোমাদেরকে যেটা দেওয়া আছে আর কি। আর একটু ছোটো করে রাখতে পারলে ভালো হয় আর কি। তো দেখো এরা কিন্তু এটার কেন্দ্র হচ্ছে এটা C2, আর এটার ব্যাসার্ধ হচ্ছে যেটা R2। সো এরা কিন্তু পরস্পরে তোমার এইখানে দেখো এই বিন্দুতে কী করছে, অন্তঃস্থভাবে স্পর্শ করছে, ঠিক আছে। সো এখন দেখো আমার কেন্দ্র দ্বারা মধ্যবর্তী হচ্ছে এটা D, ঠিক আছে, কেন্দ্রের মধ্যবর্তী হচ্ছে D। সো এখন দেখো বিষয়টা কী হয় আমার, যে আমি এই বৃত্তটার সমীকরণ ধরছি হচ্ছে এটা, মানে এখানে এটা এই যে x² + y² = 4, মানে এই সমীকরণে = 4, কারণ সেমটা দিলে আমি বুঝতে পারবো যে বিষয়টা কী। তাহলে এটা আমার কেন্দ্র কিন্তু আমি জানি 0,0 অলরেডি জানি এখানে, আর ব্যাসার্ধ হচ্ছে আমার 2, ঠিক আছে। r হচ্ছে এখানে r 2 জানি, ঠিক আছে। সো এখন দেখো আমি এটার কেন্দ্র জানি, এটার কেন্দ্র হচ্ছে আমার 4,3। সো এটার ব্যাসার্ধ আমি জানি না, সো এটা আমি বের করতে চাচ্ছি আর কি, বুঝতে পারছো? তাহলে দেখো এবার আমি এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত, এটাকে আমি করতেছি হচ্ছে অন্তঃস্থভাবে স্পর্শ করার জন্য। তাহলে আমি এরকম জানি যে যদি দুটি বৃত্ত আমার কী হয়, যে বৃত্ত দুটি যদি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে আমরা জানি D = কি, তোমরা এরকম জানি D = আচ্ছা এখন দেখো যে আমরা এখানে দেখো ধরো এটা আমরা R1' দিই, কারণ দেখো এখানে এটার ব্যাসার্ধ সমান তো নাও আসতে পারে, কারণ এটা হচ্ছে আমার কী করছে, আমি তোমাকে দেখাই। এটা হচ্ছে আমার কী করছে, যে এটা তো বড় বৃত্ত, এটা ছোটো বৃত্ত আর কি। সো কেন্দ্র সেম আর কি, কারণ এটা হচ্ছে আমার কি বহিস্থভাবে অন্তঃস্থভাবে স্পর্শ করছে আর কি, আর এটা হচ্ছে ভিতরের বৃত্ত আর কি। সো R1' ধরলাম, তাহলে আমার সূত্র অনুসারে যেহেতু R1'টা বড় আমি এখানে নির্দিষ্টভাবে জানতেছি, তাহলে এটাকে এত ঝামেলা না করে আমরা একটা কাজ করি, R1' - R2 লিখে দিই, তাহলে তো হয়। কারণ দেখো এটা আমি বুঝতে পারতেছি, ছবি থেকে বুঝতে পারছি R1টা বড়, R2টা হচ্ছে ছোটো, তাহলে কি R1' - R2 এরকম লিখতে পারি। তাহলে আমার কী আসে দেখো, আমার D আগেই পাইছিলাম 5, তোমাদের মনে থাকে, মানে আগের অঙ্কটায় যেখানে D মান আসলো তোমাদের কত, এই যে 5, এখানে ছিল D 5, তাহলে 5 বসাইলাম, = তোমাদের দেখো R1'টা আমি জানি না, তাহলে R1' - R2টা আমি জানি 2, এটা জানি, তাহলে কত আসে দেখো, এটা ইকুয়েশন 7, তোমার R1' আসছে 7। তাহলে দেখো আমার এই যে R1', এই বৃত্তের ব্যাসার্ধ আছে কত, আমার 7 আসছে আর কি, বুঝতে পারছো? তাহলে যদি 7 আসে, তাহলে আমরা কি করি দেখো, এবার হচ্ছে আমরা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করি। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, কী হবে দেখো, x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার = 7 স্কোয়ার এরকম আসবে। তাহলে এখানে আসছে x² - 8x
মাইনাসের 8x মাইনাসের প্লাসের 16 এরকম আসে, প্লাস 16 প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের 6y প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু 49 এরকম আসে। তাহলে এখানে কী আসে দেখো, আমি এক্স স্কোয়ার রাখলাম প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম মাইনাসের 8x রাখলাম, তারপর তোমাদের মাইনাসের 6y রাখলাম মানে 6y, তারপর এখান থেকে 16 আছে 9 আছে, তাহলে তোমাদের করলে আজকে 25 আর এখানে আছে কত 49, তাহলে তোমাদের 49 করলে 49 থেকে আমরা এটা বাদ দাও, তাহলে কত আসে তোমাদের 49 থেকে হচ্ছে আমি বাদ দিব হচ্ছে 25কে, তাহলে দেখো এরকম থেকে 24, সো এটা হচ্ছে মাইনাসের 24 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার আসছে যদি অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে 1 নং বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো? সো এখন দেখো এবার তুমি দুইটা সমীকরণ দিকে তাকাও। এটা হচ্ছে আমার কি ছিল, সরি এই যে সমীকরণটা ছিল এটা কোথায়, হ্যাঁ এটা, আচ্ছা ওয়াই স্কোয়ারটা কই গেল, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো না, এই জন্য কি আমি এটা ছোটো কেন এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16, আর এখানে আসছে কি দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y মাইনাস 24 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো আমি দেখো এবার কাহিনীটা কি, এখানে দেখো যে দুইটা বৃত্তের কেন্দ্রই কিন্তু আমাদের 4,3, যেমন এটা আমার এটা কি করছে, এটা হচ্ছে বহিস্থর জন্য, সরি এটা অন্তস্থর জন্য, আর এই 1 নং বিদ্যুৎ 2 নং বিদ্যুৎ তো আমরা সেমই রাখছি, আর এটা হচ্ছে আমার অন্তস্থর জন্য আর কি, আর এটা বহিস্থর জন্য, এটা হচ্ছে আমার অন্তস্থর জন্য আর কি, অন্তস্থ যদি স্পর্শ করে। সো দুইটার কেন্দ্রই কিন্তু আমার সেম আছে, মানে 4,3 আছে। সো কাহিনীটা দেখো এখন বহিস্থের ক্ষেত্রে আমার কি হয়েছে দেখো, এই যে হয়েছে এটার ক্ষেত্রে কিন্তু আমার ব্যাসার্ধ কী পাইছি, আমি ব্যাসার্ধ পাইছি হচ্ছে মানে 3, মানে আরও নিকটে পাইছি 3, তাহলে কি এখানে আমার তোমাদের দেখো এটা কিন্তু আমার ছোট একটা বৃত্ত হবে আর কি, মানে এটা বড় বৃত্ত না, আর এখানে আমি কী পাইছি আর অন প্রাইমটা পাইছি 7, তাহলে অবশ্যই কি এটা কিন্তু বড় বৃত্ত, হ্যাঁ এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে দেখো আমার যে ছোটো বৃত্তটা ছিল, এখানে ছোটো বৃত্তটা কিন্তু আমার এই 0,0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে কী করছে, বহিস্থভাবে স্পর্শ করছে। বুঝতে পারছো? আর যে বড় বৃত্তটা আছে মানে আর ওয়ান প্রাইম ইকুয়াল টু 7 পাইছি, অবশ্যই এটা বড় বৃত্ত, এটা হচ্ছে আমার কী করছে 0,0 কী করছে আমার অন্তস্থভাবে স্পর্শ করছে। তাহলে দুটোরই কিন্তু আমার কেন্দ্র সেম, মানে 4,3 আছে, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি সমীকরণ দুটোর দিকে একটু তাকাই, সো সমীকরণ দুটাকে তাকালে দেখো আমার এখানে কী আসছে দেখো, এই যে এখানে দেখো আমার এই পর্যন্ত সব সেম আছে, মানে এই পর্যন্ত কিন্তু সব সেম আছে, দেখো এই পর্যন্ত সব সেম, দেখো এখানে যে এক্স প্লাস ওয়াই মাইনাস 8x মাইনাস 6y ছিল এখানেও সেম আছে, ওয়াই মাইনাস 8 মাইনাস 6y এই পর্যন্ত সেম আছে, কিন্তু চেঞ্জটা আসছে কোথায়, মানে বহিস্থভাবে হবে নাকি অন্তস্থভাবে হবে, সেই জন্য হচ্ছে আমার চেঞ্জ এখানে দেখো, এখানে -24, এখানে আসছে তোমার প্লাসের 16, মানে হচ্ছে তোমাদের বিষয়টা কী দাঁড়ালো যে এখানে সব সেম আছে, কেন্দ্র যেহেতু সেম ছিল, সো কেন্দ্র সেম থাকলে আমরা তো জানি যে আমি আগেই তোমাদের বলছি যদি কেন্দ্রের স্থানও যদি সেম থাকে অবশ্যই আবার কী থাকবে, ওই যে এক কেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রে আমরা দেখছি যে কেন্দ্রের যদি তোমার কি ভুজকটি সেম থাকে তাহলে অবশ্যই কি এক্সের সহায়ক ওয়াইয়ের সহায়ক এগুলোর কোনো চেঞ্জ হবে না, বা তোমাদের জি আর এফ এর কোনো চেঞ্জ হবে না। সো এই জন্য আমার এখানে কিন্তু কেন্দ্র আমি সেম রাখছি, কিন্তু চেঞ্জটা আসছে কোথায়, আসলে চেঞ্জটা আসছে হচ্ছে তোমাদের ইসে আর কি, মানে ধ্রুবক পথটায় বা সিটায়, ধ্রুবপথের দুইটা কিন্তু আলাদা আসছে আর কি, ঠিক আছে। যেমন আমরা এক কেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রেও কিন্তু দেখছি যে শুধুমাত্র ধ্রুবপথটা কিন্তু আমার আলাদা হয়, ঠিক আছে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কীভাবে সমীকরণ থেকে বুঝতে পারবো যে এটা কি আমার একটা বৃত্তকে অন্তঃস্থভাবে স্পর্শ করছে নাকি বহিস্থভাবে স্পর্শ করছে, হ্যাঁ এটা আসলে আমি সমীকরণ দেখে বুঝতে চাই আর কি, ঠিক আছে। সো এখন দেখো তাহলে আমরা কিন্তু জানি যে তোমাদের, সো বিষয়টা কী দাঁড়াইতেছে এখানে দেখো আমাদের কেন্দ্র সেম, সো এখানে আমার কি এই পর্যন্ত সব সেম থাকতেছে, এখন চেঞ্জ আসছে ধ্রুব পথে, এখন ধ্রুব পথে কীভাবে চেঞ্জটা হলো, বা আমি মানে সমীকরণ দেখে বা কীভাবে বুঝবো যে কোনটা তোমাদের বহিস্থভাবে স্পর্শ করছে বা কোনটা অন্তঃস্থভাবে স্পর্শ করছে, ধ্রুব পথ চেঞ্জ হবে এটা আমি জানি। এখন এটা হচ্ছে +16, এটা হচ্ছে আমাদের কত -24, এটা আমি বুঝতে পারছি। এখন কত হচ্ছে আমি যদি আমি কি এটা তো আমি করে দেখতে পাইছি যে হ্যাঁ এটা ছিল আমরা অন্তঃস্থভাবে, এটা ছিল আমাদের বহিস্থভাবে, কিন্তু যদি তোমাকে দুইটা সমীকরণ দিয়ে বলে যে এই কোনটা হয়েছে অন্তঃস্থভাবে স্পর্শ করবে আর কোনটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করছে, যদি এরকমভাবে জিজ্ঞেস করে তাহলে কীভাবে বলবা।
সো সমীকরণ দেখে বোঝার জন্য দেখো আমরা যে জিনিসটা জানি, যেমন আমরা হচ্ছে জানি যে বৃত্তের সমীকরণ যখন বের করছিলাম তখন আমাদের ব্যাসার্ধ ছিল এরকম জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এরকম ছিল ব্যাসার্ধটা, বা আর ইকুয়াল টু তুমি রুট দিয়ে লিখতে সমস্যা না। সো এটা ছিল আমার ব্যাসার্ধ। সো এখন দেখো আমার চেঞ্জ আসছে কোথায়, দেখো ব্যাসার্ধতেই কিন্তু চেঞ্জটা আসছে, কারণ আমি দেখছি এখানে হচ্ছে আমি পাইছি 7 আর আগেরটা কি আমার ব্যাসার্ধ ছিল হচ্ছে মাত্র 3, ঠিক আছে, তার মানে ব্যাসার্ধটা চেঞ্জ হয়েছে, ব্যাসার্ধ চেঞ্জ আসছে দিকে আমার সিটা চেঞ্জ হয়েছে। সো আসল ঘটনাটা কেন ব্যাসার্ধটা চেঞ্জ হলো এটা আমি একটু দেখার চেষ্টা করি। যেমন দেখো আমার এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যে আছে এটার মান কিন্তু আমার দুই ক্ষেত্রে চেঞ্জ হইতেছে না, মানে দুইটা সমীকরণের ক্ষেত্রে, কারণ আমার কেন্দ্র যদি চেঞ্জ না হয় তাহলে আমার কি এই জিআরএফটা কিন্তু চেঞ্জ হবে না, বা এই জিআরএফ তোমাদের প্লাসে 2 হোক বা মাইনাসে 3 হোক, যেটাই হোক, মানে মাইনাস জি হোক বা মাইনাস এফ হোক বা প্লাস জি হোক বা প্লাস এফ হোক, এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এখানে স্কোয়ার আছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আছে। তাহলে আমার এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা কিন্তু আমার চেঞ্জ হইতেছে না, চেঞ্জ হইতেছে কি দেখো এখানে আছে মাইনাস সি, তার মানে শুধু আমার চিন্তা করতে হবে মাইনাস সি নিয়ে, বুঝতে পারছো? সো মাইনাস সি নিয়ে চিন্তা করলে আমার কী হবে দেখো, যদি এরকম হয় যে আমরা দেখো মেন কথা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থেকে হচ্ছে আমি মাইনাস সিটা বিয়োগ করতেছি ব্যাসার্ধটা বের করার জন্য, মানে আর স্কোয়ার ইকুয়ালটা আমি বলছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন কথা হচ্ছে আমি এই কী করতেছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থেকে মাইনাস সিটা বিয়োগ করতেছি। এখন দেখো আমি এই যে সমীকরণে এখানে আমার আছে প্লাসের 16 আর এখানে হচ্ছে মাইনাসের 24, এগুলো কিন্তু আমার সি এর মান, তাই না? তো যদি এগুলো সি এর মান হয় তাহলে দেখো বিষয়টা কি এরকম যে, আচ্ছা এগুলো যদি সি এর মান হয় তাহলে দেখো বিষয়টা আছে এরকম যে আমি যদি এই সিটা যদি বড় হয়, ধরো সিটা যদি এরকম যে প্লাস একটা মান হয় বা বড় একটা মান হয়, তখন কিন্তু আমি কি করব এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থেকে কিন্তু আমি বড় একটা মান বিয়োগ করে দিতেছি, কারণ মাইনাস সি, তার মানে যদি জি স্কোয়ার প্লাস এফ থেকে আমি একটা বড় একটা মান বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমার ব্যাসার্ধটা কমে যাইতেছে, বুঝতে পারছো? কারণ সিটা তোমার বাদ হয়ে যেতেছে। সো যদি এরকম হয় যে মানে সি এর মানটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমার কি ব্যাসার্ধটা ছোটো হয়ে যেতেছে। তাহলে দেখো এখানে আমার কি সি এর মানটা আসলে কত পজিটিভ, মানে +16। সো +16 থেকে দেখো আমার ব্যাসার্ধটা আসছে মাত্র 3, কারণ ব্যাসার্ধটা ছোটো হয়ে যাচ্ছে এখানে, বুঝতে পারছো? কারণ আমি তো সিটা বিয়োগ করতেছি, তাহলে এটা প্লাস হলে এখানে -16 বসাবো না, কারণ আমি তো সি তো মাইনাস করতেছি, সো সি এর মান তো এখানে 16 বসাবো, বুঝতে পারছো? আর যদি এরকম হয় যে সি এর মান যদি নেগেটিভ হয়, মানে এখানে ধরো -16 ছিল বা -24 ছিল, যে একটু আগে দেখছি, সি এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই মাইনাসের কারণে এটা কি প্লাস হয়ে যাবে, তাহলে এরকম হচ্ছে +24 এরকম আসবে, মানে সিটা মানে এখানে এটা মাইনাস হচ্ছে আর একটা মাইনাস হচ্ছে তোমার সি এর মান যদি এরকম হয় -24, তাহলে দেখো এই মাইনাস কি প্লাস হবে, তাহলে কি +24 হবে। তাহলে এটা বুঝতে পারলাম যে যদি তোমার সি এর মানটা হয় যদি নেগেটিভ, তাহলে কিন্তু আমার ব্যাসার্ধটা কি বাইরে যেতে আসে বা ব্যাসার্ধটা কিন্তু বড় হতে, কারণ যদি যোগ হয় তোমার এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আরও কিছু যোগ হয় তাহলে অবশ্যই আমার কি আর এর মানটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তার মানে সি এর মান প্লাস আসা মানে কি, সি এর মান প্লাস আসা মানে কিন্তু আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থেকে সি বিয়োগ হয়ে যায়, তার মানে আর ব্যাসার্ধের মানটা কিন্তু আমার কমে যাবে। আর এই যদি কমে যায় তাহলে আমার কি হয় দেখো অন্তঃস্থ স্পর্শ করে, কারণ আমি দেখছি যে এখানে ব্যাসার্ধটা ছিল আমার ছোটো, ব্যাসার্ধ কমে গেলে কি সে অন্তঃস্থ স্পর্শ করে না বহিঃস্থভাবে স্পর্শ করে আর কি, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের এরকম হয় যদি হয়, তার মানে সি এর মান দেখে আমি বুঝতে পারতেছি যে এটা এখানে বহিঃস্থভাবে স্পর্শ করতেছে নাকি অন্তঃস্থভাবে স্পর্শ করতেছে। দেখো সি এর মান যদি আমার পজিটিভ আসে তার মানে আমার ব্যাসার্ধটা কিন্তু ছোটো, ঠিক আছে? ব্যাসার্ধটা ছোটো কারণ এখানে ব্যাসার্ধ আসছে আমার কত 3, দেখো 3 আসছে। আর সি এর মান যদি নেগেটিভ হয়, দেখো সি এর মান এখানে আছে -24, তাহলে ব্যাসার্ধটা কিন্তু বেড়ে যাবে, কারণ এখানে +24 হবে, তাহলে যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে আমার হচ্ছে যে এটা বস্তুর জন্য আসতেছে বহিঃস্থভাবে স্পর্শ করতেছে, বুঝতে পারছো? এই অন্তঃস্থভাবে স্পর্শ করতেছে, সরি এত উল্টাপাল্টা করতেছি কেন, এখানে কি আমার অন্তঃস্থভাবে করছে, বুঝতে? তার মানে আমি কিন্তু সি মান দেখে বুঝতে পারছি যে ব্যাসার্ধটা কিন্তু আমার বড় হইতেছে নাকি ব্যাসার্ধ কি আমার ছোটো হইতেছে। সো এইভাবে তুমি বুঝতে চাইলেও বুঝতে পারো, সমস্যা নাই। এই জন্য আমি আর কি দুটো সমীকরণকে পাশাপাশি দিলাম, তার মানে আমরা সি এর মান দেখে বুঝতে পারবো যে এখানে কি অন্তঃস্থভাবে স্পর্শ হইতেছে নাকি বহিঃস্থভাবে স্পর্শ হইতেছে, বুঝতে পারছো? বা আমি সি এর মান দেখে বুঝতে পারবো যে এখানে আমার কি ব্যাসার্ধটা কি বড় হবে নাকি ব্যাসার্ধটা ছোটো হবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। সো সি এর মান দেখে এটা বোঝা যায়। সো এটা গেল। এখন পরবর্তী তোমরা 18 নম্বরটা দেখতে পারো। তাহলে আমাদের 13 কিন্তু শেষ। সো 13 শেষ হলে এবার 18টা দেখো। 18 নম্বর কি সেম টাইপেই, আর 17 নম্বর হচ্ছে তোমাদের 4.2 এর
25 নাম্বারের মতো। সো এই জন্য এটা লাস্টে করা হবে। তবে 18 কী বলছে যে প্রমাণ করো যে x² প্লাস y² প্লাস 2x মাইনাস 8y প্লাস 8 এগুলো 0 এবং x প্লাস y² প্লাস 10x মাইনাস 2y প্লাস 90 বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃ স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। আচ্ছা, এটা জাস্ট স্পর্শ তোমাকে বিন্দুটা নির্ণয় করতে বলছে আর প্রমাণ করতে বলছে তারা হচ্ছে তোমাদের বহিঃ স্পর্শ করে। সো বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃ স্পর্শ করা। আচ্ছা, সো দেখো সেম টাইপের ম্যাথই কিন্তু এটা। হ্যাঁ, সো এটা আমরা করতে পারবো, তবে আমরা সি এর মান দিয়ে অনেক কিছু ডিসাইড করতে পারি, সেটাই আর কি বললাম এখানে। হ্যাঁ, যে সমীকরণে আমার যে সি এর মান কি প্লাস তাকে মাইনাস আসবে, এটা থেকে আমি বুঝতে হবে তারা বহিঃভাবে স্পর্শ করতেছে নাকি অন্তঃভাবে স্পর্শ করতেছে, বা এটার ব্যাসার্ধটা কি আমার বড় হবে নাকি ব্যাসার্ধ ছোট হবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার গেল। আর হচ্ছে এখন দেখো 18 নাম্বারটা যদি একটু করি, এরকম আমাকে বলছে যে তোমাদের স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলছে না এখন। সো এইরকম বিষয়টা যেমন 18-1। আচ্ছা, আমরা এটা 13-1-এর যে সমীকরণ আছে ওটা দিয়ে করি। ওটা দিয়ে করলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যেমন তোমাদের ঘটনা এরকম ছিল, বহিঃ স্পর্শ, তোমাকে স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে বলছে। স্পর্শ বিন্দুকে তুমি ছেদ বিন্দু বলতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কারণ একটা বিন্দুতে তুই স্পর্শ করতেছে। সো এটা আমার একটা বৃত্ত হলো, আর এখানে ধরো আর একটা বৃত্ত আছে এটা। মানে একটা অঙ্ক দিয়ে আমরা সব করে ফেলতেছি, বুঝতে পারছো? হ্যাঁ রে ভাই, তুমি এদিকে তো থাকো। আচ্ছা যাক, এটা আমার গেল হচ্ছে বৃত্ত। ধরো এটা ছিল আমাদের C1 ছিল হচ্ছে আমরা, আর এটা ছিল আমাদের C2, সরি এটা হচ্ছে আমাদের C2। ঠিক আছে, সো তারা হচ্ছে আমাদের কি যে বহিঃভাবে স্পর্শ করছে আর কি। সো আমাকে বলছে যে স্পর্শ বিন্দুটা নির্ণয় করার জন্য। হ্যাঁ, তো সেটাই আমি করবো। দেখো এখন এই যে স্পর্শ বিন্দু আছে এটাকে আমি ধরলাম পি বিন্দু আর কি। ধরো এটাকে বলে দিলাম পি বিন্দু। সো এটাকে তুমি ছেদ বিন্দু বলতে পারো, কোনো আপত্তি নেই। ছেদ বিন্দু বলতে পারলে কী হবে, দেখো আমি যদি এই দুইটা বৃত্তকে সমাধান করি তাহলে কিন্তু আমার কি হবে, আমি ছেদ বিন্দুটা বের করতে পারবো আর কি। ঠিক আছে, সো এখন আমরা এটা হচ্ছে ধরো বহিঃস্থের জন্য, একবার বহিঃস্থের জন্য করে একবার অন্তঃস্থের জন্য করলে তাহলে 18টা শেষ হয়ে যাবে আর কি। মানে 18 নম্বরটা এটা হচ্ছে বহিঃস্থভাবে করলে আর কি। সো এখন কথা হচ্ছে, আমাকে যেহেতু সমীকরণ দিয়েছে আমি কেন্দ্র আর ব্যাসার্ধ তো বের করতে পারি। সো আমার ধরো এখানে কেন্দ্রটা আমি হচ্ছে 4,3 ছিল, এটা হচ্ছে আমার ছিল 13-তে, আর এটা ছিল আমার 0,0, মানে 13 দিয়ে করতেছি। আর ব্যাসার্ধ আমি জানি, দেখো এটাও জানি, সো এই ব্যাসার্ধটা ছিল হচ্ছে আমাদের R1। এটা R1 ইকুয়ালটা আমি পাইছিলাম হচ্ছে তোমাদের 3, আর এটা ছিল আমাদের R2 ইকুয়াল টু ছিল আমাদের 2, ব্যাসার্ধ ছিল এরকম। আর এটা হচ্ছে আমার ছেদ বিন্দু। এখন ও আমাকে বলছে যে বিদ্যুৎ দুটি পরস্পর স্পর্শ করে সেতু স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। সো স্পর্শ বিন্দু আমাকে এখানে নির্ণয় করতে হবে মেনলি, কারণ বস্তু স্পর্শ করলে তুমি ওই দেখালে হবে, মানে D = R1 + R2 দেখালে হবে, এটা সমস্যা নেই। এখন দেখো আমার কাহিনীটা এখানে কী হয়, আমার এখানে আমরা ধরে নিচ্ছি যে বিদ্যুৎ দুটি পরস্পরকে কী করে, যে বস্তু স্পর্শ করে আর কি। ঠিক আছে, সো এখন এই পি বিন্দু হচ্ছে আমার স্পর্শ বিন্দু। সো এখন দেখো আমার এই C1 পিটা কিন্তু ছিল আমার 3, আর তোমাদের C2 পি ছিল কিন্তু আমাদের 2, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে দেখো আমরা এরকম বলতে পারো যে, মানে তোমরা তো পড়ছো আর কি, কী বলে সরল রেখার সমীকরণ পড়ছো, পোকামাকড়। সো যদি হয় তাহলে দেখো বিষয়টা কী হয় এখানে, কারণ হচ্ছে দেখো আমি কিন্তু এরকম বলতে পারবো যে এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, পি বিন্দুর স্থানাঙ্ক আমি নির্ণয় করতে পারছি। আমি বলতে পারবো যে এই পি বিন্দুটা কী করছে, এই C1 আর C2 কে 3:2 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করছে, এটা কিন্তু বলা যাবে, বা R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, বুঝতে পারছো? পি বিন্দু আমার C1 C2 কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত, বা তোমরা বলতে পারবো যে এখানে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, বা তাদের ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এটা বলা যাবে। তাহলে এখানে অন্তর্বিভক্তকরণ সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমি এই পি বিন্দুটা বের করে ফেলতে পারবো। তাহলে তোমরা এরকম একটা কথা বলতে পারবে যে কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব আছে সেটা হচ্ছে তোমাদের কি, যে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে কী করে মানে এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব,
এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমার এই পি বিন্দুটা কী করবে বা স্পর্শ বিন্দুটা কী করবে, ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে কী করবে, অন্তর্বিভক্ত করবে। বুঝতে পারছো? তাহলে যখন তোমার এরকম তোমার যদি ব্যাসার্ধ জানা থাকে, তার মানে কিন্তু তুমি অনুপাতটা জানো, মানে কী অনুপাতে স্পর্শ বিন্দু এই C1 আর C2কে বা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে অন্তর্বিভক্ত করতেছে। বুঝতে পারছো? কারণ ব্যাসার্ধের অনুপাতে কী করবে, অন্তর্বিভক্ত করবে, এটা মনে রাখবা। ঠিক আছে? সবসময় যখন বস্তু স্পর্শ করবে তখন স্পর্শ বিন্দু কী করবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে আর কি। ঠিক আছে? সো আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি তোমাদের বৃত্তের সমীকরণ এখানে 18 দিয়ে আছে, সো 18 যদি বিশেষ সমীকরণ দেওয়া থাকে, তুমি কেন্দ্র আর ব্যাসার্ধ তো বের করতে পারবেই। তাহলে দেখো আমার কী হলো, যে আমি যদি এখানে পি বিন্দুটা আমি বলতে পারবো যে পি বিন্দু কী করে C1 C2কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা সবসময় যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থ ও স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারবো যে স্পর্শ বিন্দুটা কী করবে, যে ওই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে আমি বলতে, সুতরাং পি হবে কি, দেখো আমি কী করবো এখানে, দেখো যদি হয় তাহলে এটা কী হবে, দেখো এটা হবে তোমাদের 0 + 8 ডিভাইড বাই আছে তোমাদের কত 3 + 2 মানে 5, মানে দেখো প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, মানে এটা তারপরে তোমাদের হচ্ছে দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম স্থানাঙ্ক, মানে এটা আর কি। সো এই যে 2 আর 4, ঠিক আছে, ডিভাইড বাই অনুপাত জয়ের যোগফল। সেমভাবে দেখো আমার প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, এটাও কিন্তু আমার 0, তাহলে 0 তো দ্বিতীয় অনুপাত ইন্টু এটা আর কি, তাহলে হচ্ছে +6। হ্যাঁ, সো যদি এটা +6 তাহলে নিচে হবে আমাদের 5। তাহলে কী আসে দেখো, বা এটা আসবে এরকম যে পিটা আসতেছে 8/5, 6/5, 6/5। এটা হচ্ছে আমাদের এই তোমাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে মনে রাখবে একটা কথা, যে যখন বহিস্থভাবে স্পর্শ করে তখন কি স্পর্শ বিন্দু কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে ব্যাসার্ধের অনুপাত অন্তর্বিভক্ত করে। তো এটা তুমি একটু লিখে দিতে পারো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে বহিস্থভাবে স্পর্শ করলে, দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে তুমি বলতে পারো যে কেন্দ্রদ্বয়ের করলে স্পর্শ বিন্দু কী করবে, যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে আর কি, ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে অন্তর্ভুক্ত করবে আর কি। সো এটা লিখে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। সো স্পর্শ বিন্দু আমরা পেয়ে গেছি এখন। সো আমরা এই অঙ্কটায় চলো আরেকবার করি, অন্তঃভাবে স্পর্শ করার জন্য। ওইটা কী হবে দেখো, ওখানেও আমরা স্পর্শ বিন্দু নির্ণয় করবো। যেমন যদি তোমাকে এরকম বলে যে এটা করতে হচ্ছে বসতে হবে, এবার আমি করি অন্তঃস্থভাবে স্পর্শ বিন্দু নির্ণয় করবো আর কি, অন্তঃস্থভাবে। কারণ দেখো এইরকম টাইপের অঙ্কগুলা তোমাদের বিভিন্নভাবে চায় বা বিভিন্নভাবে দেয়, তখন কিন্তু তুমি বলবে হ্যাঁ এই টাইপটা আমি করি নাই। সেই জন্য আর কি যত টাইপ আছে আমি একটু করা দিচ্ছি। সো এটা হচ্ছে তোমাদের মানে ওই 13-র 1 দিয়ে করবো, 18-র তোমার যেগুলো থাকে আর কি, যেগুলো থাকে। সো দেখো এরকম, যেমন এটা হচ্ছে আমার বড় বৃত্ত আর কি। এখন এটা একটা বৃত্ত, এটা হচ্ছে আমার 4,3, এটা আমি জানি। এটা হচ্ছে C1, সো এটার ব্যাসার্ধ হচ্ছে এখানে। এটা হচ্ছে এটা ব্যাসার্ধ। সো এখন আমি কি করব, এটা হচ্ছে আমার R1, এটার কেন্দ্র হচ্ছে আমার 4,3। সো এরপরে দেখো আমার ছোট বৃত্তটা যদি দেই এরকম, হ্যাঁ যেমন হবে আমি জানি, এত দুঃখ লাগে।
আচ্ছা, সো এটা হচ্ছে আমার ছোট বৃত্ত, সো এটার কেন্দ্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কত R2, এটা হচ্ছে আমার কত C2, বুঝতে পারছো? আর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার এইটা D, এটা আমি জানতাম, বুঝতে পারছো? সো এখানে আমাদের দেখো R1টা আমি পাইছিলাম কত 7, যদি তোমাদের মনে থাকে, আর R2টা পাইছিলাম আর কত আমাদের, এটা ছিল হচ্ছে তোমাদের 2, ঠিক আছে? আর দেখো এখানে আমার স্পর্শবিন্দুটা কিন্তু এই যে P, এখানে হচ্ছে আমার স্পর্শবিন্দু বা ছেদবিন্দু যেটা বলে। সো আমি এটা বের করতে পারবো, সমস্যা নেই, এই দুইটা বৃত্তকে সমাধান করলে আমার এই ছেদবিন্দু বের হবে, তবে সেটা খুব কঠিন হবে, নিঃসন্দেহে সেটা খুব কঠিন হবে। সো যদি এরকম হয়, এখন আমাদের ব্যাপারটা কি, এখানে দেখো যে C1 C2 পাইলাম, R1 R2 কিন্তু আমরা জানি, আগে থেকে জানি, বা বৃত্তের সমীকরণ দিলে তুমি এগুলো বের করতে পারবা। হ্যাঁ, সো এখন দেখো C2টা কিন্তু আমার আবার 0 0 আর কি, 0 0 বলতে আর কেন্দ্র আমি জানি 0,0, ঠিক আছে? এটা আমি আগে থেকে জানতাম। সো দুইটা কেন্দ্র হচ্ছে 4,3 আর 0 0, আর ব্যাসার্ধ 7 আর 2 আর কি। সো তারা পরস্পর কী করছে, অন্তঃস্থ স্পর্শ করলে, তাহলে আমার স্পর্শবিন্দু বা পি বিন্দুটা কত হবে আর কি, ঠিক আছে? সো এখন দেখো যে আমার যে জিনিসটা এখানে, যেমন আমরা কিন্তু তোমাদের বহির্বিভক্তকরণ সূত্র জানতাম, যেমন দেখো আমার এই C1 ও C2-র বাইরে কিন্তু আমার পি বিন্দুটা আছে, এই সময় ছিল হচ্ছে ভিতরে, তার মানে যখন অন্তঃস্থভাবে স্পর্শ করে তখন পি বিন্দুটা কিন্তু আমার C1 আর C2 বাইরে। এখন যদি পি বিন্দু আমার C1 আর C2-র বাইরে হয়, মানে এই দূরত্বের বাইরে হয়, তাহলে অবশ্যই কিন্তু পি বিন্দু কখনোই আমার C1 আর C2-কে অন্তঃস্থভাবে করতে পারবে না, মানে অন্তর্বিভক্ত করতে পারবে না, অবশ্যই সে কী করবে, বহির্বিভক্ত করবে আর কি, ঠিক আছে? তো এখন দেখো তার মানে আমার এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দু কিন্তু আমার কি করবে, যে এই তোমাদের যে আছে কী বলে, লাল কলম দিয়ে দেখাই, যেমন পি বিন্দু হচ্ছে আমার এই C1 C2-কে তোমার R1:R2 অনুপাতে কী করবে, বহির্বিভক্ত করবে। যেমন এই যে এরকম, এটা ছিল আমাদের কত, এটা ছিল আমাদের R1, এটা ছিল R1, আর এটা ছিল আমার কি দেখো R2, মানে এই যে এই অংশটু, এটা ছিল R2। তাহলে দেখো আমার কি করছে, যে পি বিন্দু C1 আর C2-কে আমার কি করছে, R1:R2 অনুপাতে কী করছে, তোমাদের বহির্বিভক্ত করছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ঘটনা। সো কেন, কারণ আমরা জানতাম এরকম জিনিস, ধরো এটা হচ্ছে আমার এবি, এটা আমার এবি আছে। সো এবি রেখাকে ধরো এখানে আমার সি একটা বিন্দু আছে, সো এই সি বিন্দু যদি আমার এবিকে বহির্বিভক্ত করতে, তাহলে এখানে আমরা এরকম বলতাম যে এখানে ধরো এই, এটা ধরো আমাদের M1, এটা হচ্ছে আমাদের M2, তাহলে আমরা বলতাম এরকম যে সি বিন্দু এবিকে M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করে। তার মানে সি বিন্দু হচ্ছে আমার এবির বাইরে ছিল, তার মানে আমরা কি এবিকে সে কী করছে, বহির্বিভক্ত করবে, মানে আমরা জানি যে AC:BC অনুপাতে কী করবে, বহির্বিভক্ত করবে। সো এটা হচ্ছে, সো দেখো C1 আর C2-র বাইরে ছিল আমার পি বিন্দু, তো সেইভাবে একইভাবে যদি চিন্তা করি, তাহলে দেখো পি বিন্দু আমার যদি দুইটা বৃত্ত কী করে পরস্পর কী করে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু নির্ণয় করার জন্য আমার পি বিন্দুটা কী করবে, যে আমার এই তোমাদের C1 আর C2 কী করবে, যে R1:R2 অনুপাতে কি বহির্বিভক্ত করবে, বুঝতে পারছো? বা বলতে পারো যে C1P:C2P, মানে C1P:C2P অনুপাতে বহির্বিভক্ত করবে। তাহলে তোমরা এরকম যে মানে স্পর্শবিন্দু যদি বের করতে চাও, তাহলে কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। হ্যাঁ, মানে ওই কষ্ট করে আমাকে সমাধান করার দরকার নেই, দুটো সমীকরণ সমাধান করলে অনেক কষ্ট হবে। সেই জন্য আমাদেরকে যদি আমি দেখি অন্তর্বিভক্ত করে বা বহির্বিভক্ত করে, তাহলে আমরা খুব সহজে স্পর্শবিন্দু কিন্তু দ্রুত বের করে ফেলতে পারি, মানে এরকমভাবে। হ্যাঁ, যে অন্তর্বিভক্ত করতেছে, যদি বহিঃস্থ স্পর্শ করে, তাহলে তোমার অন্তর্বিভক্ত করতেছে মানে R1:R2 অনুপাতে, আর যদি তোমার অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে কী করবে, যে বহির্বিভক্ত করবে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমাদের অন্তর্বিভক্ত করতে, যদি বহিঃস্থ স্পর্শ করে তাহলে অন্তর্বিভক্ত করতেছে R1:R2 অনুপাতে, আর যদি তোমাদের কী হয়, যে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে অবশ্যই কী, যে পি বিন্দুটা বা স্পর্শ বিন্দুটা আমার C1 আর C2-কে কী করবে, যে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করবে। তাহলে তুমি এই বহির্বিভক্ত সূত্রটা করো, অ্যাপ্লাই করো। সুতরাং তুমি বলতে পারো যে পি বিন্দু C1 C2-কে তোমাদের দেখো R1 কত 7, তাহলে 7:2 অনুপাতে তোমাদের এখন কী করছে, যে বহির্বিভক্ত করবে আর কি, করবে। তাহলে দেখো বহির্বিভক্ত সূত্র একই, জাস্ট মাইনাস হবে আর কি। তোমাদের দেখো প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, মানে তোমাদের যদি এটা ধরো, তাহলে এটা নিবে আর কি, তাহলে 7 × 0, তাহলে 0,
তারপরে মাইনাস হবে এটা, দেন হচ্ছে এখানে কি দেখো দ্বিতীয় অনুপাত হচ্ছে তোমাদের 2, আর হচ্ছে এটা নিবা তাহলে হচ্ছে তোমাদের 6, না সরি 2 × 8 তাহলে হচ্ছে -8 আর কি এরকম আসে, ডিভাইড বাই তোমাদের আসে কত 7, মানে অনুপাত দ্বার বিয়োগফল তাহলে 7 - 2 আর কি। সেমভাবে এরকম আসবে যে এখানে আমার সেমভাবে তোমাদের কী হবে যে দ্বিতীয় অনুপাত, আবার দেখো যে প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত মানে 0 হবে, 0 হবে, আর দেখো এটা 0, আর এখানে হচ্ছে তোমার ওয়াই এর জন্য হচ্ছে 2 × 3 তাহলে হচ্ছে -6 ডিভাইড বাই 7 - 2, তাহলে দেখো কত আসে পি বিন্দুর স্থান। এখানে আসবে তোমাদের 8 আর নিচে 5 তাহলে -8/5, কমা এখানে কি আসে তোমাদের -6/5, ঠিক আছে, এটা আসছে। সো তাহলে তোমরা এরকম লিখে দিতে পারবা, যদি এই যে একইভাবে কথাটা লিখে দিতে পারবা যে মানে এরকম বাংলা কথা যদি এরকম আমি একটু এখানে লিখে দিই যে অন্তঃভাবে স্পর্শ করলে বিদ্যুৎ দুটি যদি অন্তঃভাবে স্পর্শ করে স্পর্শ বিন্দু কী করবে, স্পর্শ বিন্দু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে R1:R2 করতে বা ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে কি করবে, বহির্বিভক্ত করবে। সো এই সহজে আমরা কি করতে পারি, স্পর্শ বিন্দুটা বা ছেদ বিন্দুটা বের করে ফেলতে পারি, আমাকে কষ্ট করে সমাধান করার কোনো দরকার নাই। সো আমরা দেখো এক অঙ্ক মানে 13-1 দিয়ে সব কিছু দেখাইছি, হ্যাঁ। সো তোমরা এইগুলা বাকিগুলা নিজে নিজে করে নেবে। সো এখন দেখো যে এখান থেকে আসলে এই যে আমি যে তোমাদের 4-5টা অঙ্ক একসাথে দেখাইলাম, এখানে 2টা ছিল আর এখানে ছিল কত 2টা আর কি, টোটাল 4টা আর কি দেখাচ্ছি। সো এখানে কাহিনীটা হয় কি, মানে এখান থেকে তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে আর কি, বুঝতে পারছো, এটা হচ্ছে ঝামেলা। সো মানে তোমাদের কখনো এরকম কী করে যে একটা বৃত্তের সমীকরণ কী করে যে মানে এখান থেকে আর কি একটা বৃত্তের সমীকরণ ধরো মিসিং থাকে আর কি, হ্যাঁ। সো সেই বৃত্তের সমীকরণ বের করতে দিতে পারে, বা এখানে ডেটাগুলো দিয়ে, এখানে যেহেতু 2টা দেওয়া আছে, সো বলতে পারে যে তোমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর বলা আছে যে আরেকটা বৃত্ত হচ্ছে তোমার এই বৃত্তকে আমার কি অন্তঃস্থ স্পর্শ করে, সো ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বা এখানে কেন্দ্রীয় ব্যাসার্ধ দিয়ে দিতে পারে আর কি। সো তুমি সমীকরণ কি আমি এটা কেন্দ্রীয় ব্যাসার্ধ দিয়ে দিলে তুমি এটাকে নির্ণয় করলা, কীভাবে দিতে পারে আর কি। বা তোমাদের কী করতে পারে যে তোমাকে বলতে পারে যে ওরা বহিস্থভাবে স্পর্শ করছে বা অন্তঃস্থ স্পর্শ করছে, এরকম ওরা বলতে পারে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা কী করবা, D = R1 + R2 লিখবা, বা D = R1 - R2 লিখবা আর কি, যদি তোমাদের এরকম বহিস্থভাবে আর অন্তঃস্থভাবে স্পর্শ করে সেটার জন্য এটা করবা। সো এটা হচ্ছে তোমাদের আরেকটা ব্যাপার। আর 3 নাম্বার আরেকটা হচ্ছে তোমাদের স্পর্শ বিন্দুটা বা ছেদ বিন্দুটা নির্ণয় করতে পারে। এখন 4 নাম্বার আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমাদের ওরা আরেকটা জিনিস হচ্ছে সেটা করেছে সাধারণ স্পর্শক আর কি, ঠিক আছে। সো 4 নাম্বার হচ্ছে সেটা বলে সাধারণ স্পর্শক। এখন সাধারণ স্পর্শক বলতে তুমি কী বোঝো, মানে এটাকে বলা হচ্ছে সাধারণ স্পর্শক আর কি। একটা জিনিস পাত আছে 4 নাম্বার, সো একটা হচ্ছে তোমাদের একটা বৃত্তের সমীকরণ দিয়ে আরেকটা চাইতে পারে, এটা একটা জিনিস চাইতে পারে। 2 নাম্বার হচ্ছে তোমাকে কি বলতে পারে, মানে দেখাতে বলতে পারে যে এরা বহিঃস্থভাবে স্পর্শ করে বা অন্তঃস্থভাবে স্পর্শ করে, এটা দেখাও। 3 নাম্বার হচ্ছে তোমার স্পর্শবিন্দু বের করতে, আর 4 নাম্বার হচ্ছে সাধারণ স্পর্শক সমীকরণ চায় আর কি, ঠিক আছে। এখন দেখো আমাদের এই যে স্পর্শবিন্দুটা ছিল, মানে বহিঃস্থভাবে হোক আর অন্তঃস্থভাবে, এই যে স্পর্শবিন্দু ছিল পি, আমি কি করলাম, এই পি দিয়ে একটা লম্ব টেনে দিলাম, এই একটা লম্ব টেনে দিলাম এরকম, জাস্ট পি দিয়ে একটা লম্ব টেনে দিলাম। সো এই যে লম্ব টেনে দিলাম, দেখো কাহিনীটা তাহলে কী হলো, দেখো আমার এই স্পর্শকটা কিন্তু, বা এই যে এটা কিন্তু আমার একটা লম্ব টেনেছে, এটা কিন্তু স্পর্শ, কারণ স্পর্শক কেন, কারণ এটা হচ্ছে আমার প্রথম বৃত্তকে কী করছে, স্পর্শ করছে, দ্বিতীয় বৃত্তকে কিন্তু স্পর্শ করছে, তার মানে কি এটা একটা স্পর্শক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সো স্পর্শক তো, কিন্তু এটা একটা স্পেশাল স্পর্শক, এটা হচ্ছে স্পেশাল স্পর্শক মানে সাধারণ স্পর্শক, কারণ দেখো এটা হচ্ছে একই সাথে 2টা বৃত্তকে স্পর্শ করে, তার মানে এটা প্রথম বৃত্তের স্পর্শক, এটা দ্বিতীয় বৃত্তের এটা স্পর্শক, এটা তার মানে এটা কি আমার শুধু স্পর্শকটা, এটা হচ্ছে সাধারণ স্পর্শক আর কি, ঠিক আছে। তার মানে আমার বলতে পারো যে পি বিন্দু, বা তুমি বলতে পারো যে আমাদের পি বিন্দু বা স্পর্শক বিন্দু দিয়ে যদি আমি একটা স্পর্শক এঁকে দেখলে তবে সেটাকে আমরা বলবো যে মানে
সেই স্পর্শকটা হচ্ছে তোমাদের দুটি ভিতরে কি স্পর্শক হবে, যাকে বলবো আমরা হচ্ছে সাধারণ স্পর্শক আর কি, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে ওরা সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে পি বিন্দু বা স্পর্শ বিন্দু দিয়ে আমি একটা লম্ব টেনে দিব বা একটা সরলরেখা টেনে দেবো, ওটা আমাকে কি দুটা বৃত্তকে কি করবে, স্পর্শ করবে আর কি, ঠিক আছে। সো এখানে আমার কি স্পর্শ বিন্দু হতে পারে এরকম, দেখো এটা হচ্ছে আমার কি স্পর্শ বিন্দু ছিল, এটা হচ্ছে আমার, দেখো এটা কিন্তু দুইটা বৃত্তকে টাচ করছে, সো এটাকে আমি বলবো সাধারণ স্পর্শক। সো হ্যাঁ, তো স্পর্শ বিন্দু আমি টেনে দিচ্ছি, জাস্ট স্পর্শ বিন্দু একটা স্পর্শকের ক্ষেত্রে যা দুটা বৃত্তকে স্পর্শ করছে আর কি। সো এটা হচ্ছে এই জন্য আমি এটা বলতেছি সাধারণ স্পর্শক আর কি, ঠিক আছে। সো এখন আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলে আর কি, ঠিক আছে। সো সেটা আমরা বের করতে পারি, এটা আমরা অনেকভাবে করতে পারি বা একদম সহজ আর কি। সো মানে সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য, সো কেউ ঢাল দিয়ে করে আর কেউ হচ্ছে সমীকরণ দিয়ে করে। সো আমি যদি ঢাল দিয়ে করি, দেখো সমীকরণ দিয়ে করলে আর সহজ হয় বেশি, যেমন আমরা দুইভাবে করতে পারি। মানে সাধারণ স্পর্শকটা আমরা হচ্ছে তোমাদের যদি এরকম অন্তঃস্বভাবে স্পর্শ করার জন্য এরকম হবে, দেখো যদি এরকম হয় যে অন্তঃস্বভাবে স্পষ্ট করে, অন্তঃস্থভাবে হচ্ছে তোমাদের এই যে এটা আর কি, এটা আর কি, বুঝতে পারছো এই স্পর্শকটা। তাহলে দেখো আমি মেথড 1 করবো হচ্ছে ঢাল দিয়ে, কারণ দুইভাবে করা যায়। ঢাল দিয়ে আর কি, ঠিক আছে। সো ঢাল দিয়ে কি করে, দেখো আমরা কি করব এখানে, দেখো আমরা কিন্তু পি বিন্দু বের করছি তোমাদের এরকম এখানে। সো প্রথমে বহিস্থভাবের জন্য করি আর কি, বহিস্থভাবে আর কি। সো ঢাল দিয়ে করে এখন কথা হচ্ছে ভাই, দেখো যে আমরা কিন্তু পি বিন্দুটা জানি, যেমন এটা হচ্ছে আমার বহিস্থের জন্য ছিল। সো পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলছি, এই যে 8/5, 6/5 আর কি, 8/5, তোমাদের 6/5, এটা ছিল পি বিন্দু বা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আর কি, ঠিক আছে। সো এখন দেখো এই C1 আর C2 ঢাল যা তোমার C1 পির ঢাল তাই, C2 পির ঢাল কিন্তু তাই, কারণ এটা কিন্তু ওরা একই সরলরেখায় আছে, ঠিক আছে। এখন এই তুমি C1 C2 ঢাল বের করো বা C1 P বের করো বা C2 P বের করো, যেটা ঢালে বের করো না কেন ঢাল কিন্তু সেম হবে আর কি, ঠিক আছে। সো একটা ঢাল বের করলে হয়, আমরা ধরো C1 আর C2 ঢাল বের করি। সো দেখো C1 C2 ঢাল যদি বের করি, তাহলে এরকম বলতে হবে যে এরকম যে ওরা বলে যে মানে এটা হচ্ছে আমাদের বহিস্থর জন্য, ধরো C1 C2 এর ঢাল বের করে, দেখো এটা আমার M C1 C2 লিখলাম, এটা ছিল 4,3, একটা ছিল হচ্ছে 0,0, তাহলে এরকম হবে যে 4,3 ছিল, তাহলে সে 3 - 0, একটা হচ্ছে 4 - 0, এরকম আসে, তাহলে এটা আসছে আমাদের 3/4 আসছে, ঠিক আছে। তাহলে তোমার এটা হচ্ছে আমার কিসের, ধরো এটা হচ্ছে M C1 C2 ঢাল, বুঝতে পারছো। এখন কাহিনী হচ্ছে, দেখো এই যে C1 C2 আছে, এই C1 C2 সাথে কিন্তু আমার লম্ব হচ্ছে, দেখো এটা C1 C2, এটার সাথে লম্ব কিন্তু আমার সাধারণ স্পর্শকটা, মানে লম্ব, এটা লম্ব, যদি লম্ব হয় তাহলে কি হবে, দেখো আমরা তো জানতাম যে ঢাল দ্বার গুণফল হয়েছে -1, এটা আমরা আগে থেকে জানতাম। তাহলে দেখো ওর যদি 3 আমরা যদি উল্টা মানে একটু উল্টা চিহ্ন হয়েছে এর লম্ব সরলরেখার ঢাল, তাহলে আমরা বলতে পারি যে সাধারণ, সুতরাং সাধারণ স্পর্শকের ঢাল, এটা উল্টা মান চিহ্ন, উল্টা চিহ্ন, তাহলে m = -4/3, তোমাদের যদি মনে থাকে এরকম ছিল, সরলরেখা আমরা পড়ছিলাম, উল্টা মান উল্টা চিহ্ন। সো এটা ছিল প্লাস, যে মাইনাস দিচ্ছে, আর এটাকে আমি উল্টাই দিয়েছি, ঠিক আছে, কারণ তারা পরস্পর লম্ব হয় আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি ঢালটা জানি, মানে স্পর্শকের ঢাল জানি, আর কি জানি, মানে এটার ঢাল জানি, আর জানি হচ্ছে পি বিন্দুগামী। তাহলে দেখো আমি ঢাল আর এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু করতে পারি, দেখো পি বিন্দুতে আমি জানি এটা, তাহলে আমরা কিন্তু যে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে ওই যে y - 1 = m × x - x1 ইউজ করতে পারবো। তাহলে তুমি বলতে হচ্ছে সাধারণ, সুতরাং বলতে পারো যে এরকম যে তোমরা বলতে পারো যে পি বিন্দুগামী তোমাদের আর হচ্ছে m = -4/3 ঢাল বিশিষ্ট বৃত্তের ঢাল বিশিষ্ট তোমার সরলরেখার সমীকরণ,
সরলরেখার না সাধারণ স্পর্শকের সমীকরণ। যদি হয় তাহলে y মাইনাস ওয়ান বসা, আর এটা ছিল y মাইনাস ওয়ান ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। সো এখানে দেখো ওয়াইটা কী ছিল আমাদের y মানে ছিল y1 কত, দেখো এখানে আমাদের স্পর্শবিন্দু ছিল p, পিটার সেনাম কী ছিল তোমাদের ছিল এরকম 8/5 আর আছে 6/5 মেবি, হ্যাঁ 8/5 6/5, 8/5, 6/5। সো এটাই বসাই এখানে, y মাইনাস হচ্ছে 6/5 ইকুয়াল টু এমটা আমি কত পাচ্ছি দেখো মাইনাসের 4/3 ইন্টু এক্স মাইনাসের মানে হচ্ছে তোমাদের কত আসে, এটা হচ্ছে 8/5 এরকম আর কি। সো এটাকে তুমি যদি একটু সাজাও তাহলে আমার সাধারণ স্পর্শক সমীকরণ বের হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের যদি অন্তস্থভাবে বহিঃস্পর্শ স্পর্শক সেইভাবে আমি করতে পারবো ঢাল দিয়ে আর কি, ঠিক আছে। সো সেমভাবে কিন্তু আমরা অন্তঃস্পর্শ স্পর্শ করার জন্য করতে পারবো, কারণ অন্তঃস্পর্শ স্পর্শ করার জন্য সব কিছু সেম হবে। তুমি জাস্ট কী করবা যে এখানে চেঞ্জটা আসবে কোথায়, দেখো এখানে আমাদের স্পর্শবিন্দুতে, স্পর্শবিন্দু ওখানে ছিল -8/6, -6/5 এরকম। সো এটা আমি করে দিলেও তোমরা নিজেরা করতে পারবে, যেমন এরকম আর কি। যেমন এটা দেখো আমি বিন্দু কত পাইছিলাম এটা। সো বলবো যে তুমি এরকম বলতে পারো যে অন্তস্থভাবে স্পর্শ করলে আর কি, এটা হচ্ছে অন্তস্থভাবে আর কি। স্পর্শ সেম আর কি। আমি এখানে পি বিন্দু কী পাইছি, এখানে ছিল হচ্ছে মাইনাসের 8/5, মাইনাসের 6/5। সো যদি হয় তাহলে C1 C2 ঢাল দেখো আমার এরকম বলতে সব সেম আর কি, শুধু বিন্দুর আলাদা। তাহলে আমি বলতে যে পি বিন্দুগামী এবং ঢাল কত, তোমার ঢাল সেম হবে, মানে C1 ত্রিভুজটা m ইকুয়াল টু মাইনাসের 4/3 ঢাল বিশিষ্ট তোমার সাধারণ স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কী হবে দেখো, এটা হবে সেমভাবে, মানে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে y এখানে প্লাস হবে, সেটা 8/5 ইকুয়াল টু m হচ্ছে তোমাদের মাইনাসের 4/3 ছিল, আর এখানে হচ্ছে এক্স প্লাসের তোমাদের কত এখানে দিবা যে 8/5। আচ্ছা একটা ভুল করে ফেলছি, এখানে হচ্ছে তোমাদের 6/5, তো এখানে 6/5 লিখছি, হ্যাঁ y মাইনাস y না, তাহলে এটা হচ্ছে 6/5, এটা হচ্ছে 8/5, এটাই মানে শুধু প্লাস আসছে। সো এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে। সো এটা হচ্ছে মেথড 1, আর আরেকটা হচ্ছে মেথড 2। মেথড 2 হচ্ছে সরলরেখাতে বা সরলরেখার সমীকরণ দিয়ে করলে আর কি। সো দেখো মেথড 2টা হচ্ছে এরকম ছিল, যেমন মেথড 2 যদি করি, মেথড 2 করলে দেখো এটা কি হয় যে এটা ওরা বলে সরলরেখা দিয়ে করলে, মানে ঢাল দিয়ে করবো না, এখানে আমরা সরলরেখার সমীকরণ দিয়ে করবো। সো এখানে সরলরেখার সমীকরণ দিয়ে করলে সহজ কেন হবে, কারণ দুইটা বিন্দুর মাঝে দেখো একটা 4,3 ছিল, একটা হচ্ছে 0,0 ছিল। তাহলে এই দুইটা বিন্দুর মাঝে একটা কিন্তু মূল বিন্দু, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ দিয়ে C1 আর C2 সমীকরণটা বের করতে ফেলতে পারবো। আর C1 আর C2 সমীকরণ যদি বের করতে পারো, তাহলে C1 আর C2 উপরে কি আমার এই স্পর্শকটা লম্ব আসছে, সাধারণ স্পর্শক লম্ব আসছে, তাহলে কি এটা লম্ব রেখার সমীকরণ আমি বের করতে পারবো। সো সেই মেথডটাই করবো আর কি। সো এখন তো মানে এটা যদি মূলবিন্দু না থাকতো, মানে 0,0 বিন্দু না হতো, তাহলে আমি ঢাল দিয়ে করতাম, কারণ তখন আমার ওই তোমাদের যে দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করে একটু কষ্ট হতে পারে। এটা যেহেতু মূলবিন্দু ছিল, এই জন্য আমি কী করবো, এটা দিয়ে করার চেষ্টা করবো। সো দেখো আমি এইভাবে যে দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, তোমাদের এরকম ছিল যদি মনে থাকে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল এরকম যে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1, এটা y মাইনাস y2 এরকম ছিল। সো এটাই আমি করতেছি। তাহলে দুটি বিন্দুর মধ্যে একটা যদি মূলবিন্দু হয়, তাহলে আমাদের সূত্র ছিল এরকম যে দুটি বিন্দুর মধ্যে একটা যদি মূলবিন্দু হয়, মধ্যে কি একটি মূলবিন্দু হলে, একটি যদি মূলবিন্দু হয়, তাহলে এটা ছিল আমাদের অন্য সিদ্ধান্ত। আমি সরলরেখা এগুলো খুব ভালোভাবে পড়েছি, তাহলে এটা হয়েছে আমাদের x/x1 ইকুয়াল টু y/y1। দেখো কত সহজ।
এটা হচ্ছে সমীকরণ ছিল। সো আমি C1 C2 সমীকরণ বের করতে ফেলতে পারবো। সো তুমি এরকম বলতে পারো যে সুতরাং C1 C2 সরলরেখার সমীকরণ। সমীকরণ দেখো কী হবে, x/4 = y/3, কারণ এটা 4,3 ছিল আর হচ্ছে, তাহলে দেখো কোনাকানি গুণ করে দেখে আছে 3x = 4y, তাহলে এটা এরকম আসে যে 3x - 4y = কি আমার 0। বুঝতে পারছো? এটা আমার আসছে C1 C2। দেখো মূলবিন্দুগামী দেখে আমার এখানে কিন্তু কোনো ধ্রুবক আসে না, কারণ আমার একটা কিন্তু ছিল 0,0, ঠিক আছে। সো এখন দেখো আমি এটার স্পর্শকের বা সাধারণ স্পর্শকের তোমার সমীকরণটা কিন্তু একদম এক লাইনে শেষ করে ফেলতে পারবো বা বের করে ফেলতে পারবো। যেমন তুমি যদি এটা ধরো আমি বহিঃস্থটার জন্য করতেছি আর কি, মানে বহিঃস্থটা যদি স্পর্শ করে, মানে বহিঃস্থর জন্য বহিঃস্থ স্পর্শ করলে আমার পি বিন্দুটা কী ছিল, দেখো পি বিন্দুটা ছিল এরকম যে তোমাদের 8/5, 6/5 এটা ছিল। সো আমি কি করব, দেখো আমি তো জানি যে এটা লম্ব রেখা বা তুমি বলবা, সুতরাং যে সাধারণ স্পর্শকের সমীকরণ। সমীকরণ কী হবে, দেখো এখানে এটা কী হবে যে সবগুলো চেঞ্জ হয়ে যায়, আর মাঝখানে প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস আসে আর কি, হ্যাঁ, বা সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। আর তুমি বলতে পারো যে প্লাস আসলে মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে দেখো আমি এখানে 4x প্লাস দিব +3y = আমি একসাথে মানটা বসাই দেবো। দেখো এখানে তুমি এক্সের জায়গায় বসো 8/5, 8/5 বসলে কত আসে দেখো এরকম, যেমন 4 ইন্টু তোমার হচ্ছে 8/5, তার প্লাস হচ্ছে 3 ইন্টু বসাবো হচ্ছে তোমাদের 6/5 এরকম আসে। তাহলে তোমাদের কত আসে দেখো এখানে কিছু কি কাটা যায়, তাহলে এখানে দেখো আমার আসে 2। সো এটা আসবে হচ্ছে তোমাদের এরকম। এটাকে জাস্ট আমি একটু ক্যালকুলেশন করে দিই, যেমন এরকম আসে 4x + 3y। তাহলে দেখো এখানে হচ্ছে তোমাদের 32/5 প্লাসের কত আসে দেখো আমাদের আছে 318/5 এরকম আসে আর কি। সো তুমি 5 দ্বারা গুণ করে দিতে বা এইভাবে রাখতে পারো, সমস্যা নেই। এই দুটাকে তুমি যোগ করে দিতে পারো। সো যদি যোগ করে দিই তাহলে কী আসে দেখো, এটা যদিও বেশি হবে এরকম। সো এইভাবে রাখলেও সমস্যা নাই। আমি একটু ক্যালকুলেশন করে দিই, দেখো এটা দেখো এখানে 5, এখানে আছে 32 + 18, সো এটা আছে 50, তাহলে কত আসে তোমাদের 10 থাকবে। তাহলে সুন্দর 4x + 3y = 10 শেষ। দেখো আমাদের মোটামুটি কিন্তু এটা সহজ লাগছে, বুঝতে পারছো? সো এটা কেন এরকম হয়েছে, কারণ স্পর্শকটা হচ্ছে আমার লম্ব হিসাবে উপরে, C1 C2 উপর লম্ব আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের মোটামুটি আমার 13 আর হচ্ছে 18 যত টাইপ আছে এর বাইরে কিছু দেয় না, সেই জন্য আমি একসাথে সবগুলো করে দিলাম। সো এখন তোমাদের আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে তোমাদের 17। এখন 17 অঙ্কটা হচ্ছে তোমাদের যে 4.2 এর তোমাদের 25-এর মতো আর কি। 4.1 এর 17 আর হচ্ছে 4.2 এর 25টা সেম। সো আমি তোমাদের 2 মিনিট পরে বাকি 17 নাম্বারটা করে দিতেছি।